তুমি কে রবি বলছো না? তোমার পুরা নাম কি? ম্যাম, আমার পুরো নাম হচ্ছে ম্যাম হুবাইতুলগির রবি। ও, আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা এই যে হাইপার অসমোটিক রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়ামের যে মেনটেইনের যে মেকানিজম, মানে নেম দ্য মেকানিজম দ্যাট মেনটেন হাইপার অসমোলারিটি অফ দ্য রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম, এটা নিয়ে পড়েছি। হ্যাঁ, তো কে মেনটেন করে এটা আমরা দেখলাম যে কাউন্টার এক্সচেঞ্জার। কে কাউন্টার এক্সচেঞ্জার হিসেবে কাজ করে? ভাসার একটা। তো এটার মেকানিজমটা নিয়ে লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম। তারপর এটা থেকে আরো যা কোশ্চেন আসে এটাও বলা হয়েছিল যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ হাইপারঅসমোটিক রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম, তারপরে হোয়াট ডু ইউ মিন বাই কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার, এগুলা। হ্যাঁ, কাউন্টার কারেন্ট যদি অ্যাডভান্টেজ যেটা, এটা তো হচ্ছে হাইপারঅসমোটিক রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়ামের অ্যাডভান্টেজ কি? ইনফরমেশন, এটা হচ্ছে কিসের রোল প্লে করে? ফরমেশন অফ কনসেন্ট্রেটেড ইউরিন, কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশনে এটা রোল প্লে করে। আর হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার যেটা, এটা বলতে কি বুঝে এটাও বলা হয়েছিল যে ভাসারেক্টাটা হচ্ছে একটা যে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। এখানে হচ্ছে ওয়াটার এন্ড সলিড গুলা এক্সচেঞ্জ হয় না বিটুইন অ্যাসেন্ডিং মানে ডিসেন্ডিং এন্ড অ্যাসেন্ডিং লিম্ব অফ ভাসারেক্টা। এতটুকু এটা বললে হবে যদি রিটেনে আসে বা ভাইভায় আস্ক করা হয়। হ্যাঁ, তো এটাও আমাদের লাস্ট ক্লাসে বলা হয়েছিল, প্রিজার্ভেশন অফ দ্য হাইপারঅসমোটিক রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম, যেটা কাউন্টার ক্যান এক্সচেঞ্জারের কথা বলা হচ্ছে কিভাবে এটা মানে মেনটেন হয় বা প্রিজার্ভ হয়। এই হাইপার অসমোটিক রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম যেটা ক্রিয়েট করছে হচ্ছে কে? কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার, আর কিছুটা কন্ট্রিবিউট করছে ইউরিয়া রিসার্কুলেশন। এই যে এটা ক্রিয়েট হচ্ছে, এটাকে কিভাবে প্রিজার্ভ এটা হচ্ছে বা মেনটেন হচ্ছে, একটা হচ্ছে ব্লাড ফ্লোর একটা রোল আছে, যে মেডুলারি ব্লাড ফ্লোটা অনেক লো হয়, যেটা মিনিমাইজ করে সলিউট লস ফ্রম দ্য মেডুলারি ইন্টারস্টিশিয়াম। আরেকটা হচ্ছে ভাসার একটা, যেটা কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার হিসেবে কাজ করে। ভাসার একটা একটা যে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার, এটাও মিনিমাইজ করে ওয়াশ আউট অফ সলিউট ফ্রম দ্য মেডুলারি ইন্টারস্টিশিয়াম। তো এই দুইটা কি বলবো, এই দুই ভাবে হচ্ছে এই হাইপার অসমোটিক রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়ামটা প্রিজার্ভ হয়। একটা মেডুলারি ব্লাড ফ্লোটা লো হওয়ার জন্য হচ্ছে এটা মিনিমাইজ করে সলিউট লস ফ্রম দ্য মেডুলারি ইন্টারস্টিশিয়াম। আর একটা হচ্ছে ভাসার একটা, যেটা একটা যে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। তো ভাসার একটার যে মেকানিজমটা, এক্সচেঞ্জারের যে মেকানিজমটা, এটা আমরা লাস্ট ক্লাসে বলেছি। এই যে এখানে দেখো, এটা হচ্ছে ভাসার একটা ডিসেন্ডিং লিম্ব, এটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব। আমরা বলেছিলাম যতই ব্লাডটা ডিসেন্ড করবে কোথায়? ডিসেন্ডিং লিম্ব অফ দা ভাসার একটায়, তারপর হচ্ছে তখন কি হবে? ব্লাডটা হাইপার অসমোটিক হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ এখানে সলিউট এন্ট্রি হচ্ছে ইন্টারস্টিশিয়াম থেকে ভাসার একটায়, আর ওয়াটার লস হচ্ছে কোথায়? ইন্টারস্টিশিয়ামে। ভাসার একটা থেকে বের হয়ে যাচ্ছে, ইন্টারস্টিশিয়ামে আসছে ওয়াটার। তো সলিউট বেশি, যার কারণে হাইপার অসমোটিক হয়ে যাচ্ছে। যত এটা টিপ অফ, তারপর আস্তে আস্তে যখন টিপ অফ দা ভাসার একটায় পড়ছে, তখন এটা আলটিমেটলি দেখা যায় 1200 মিলিঅস্পোর পার লিটার হয়ে যায় এটার অসমোলারিটি, সেম অ্যাজ দ্যাট অফ দ্য ইন্টারস্টিশিয়াম। হ্যাঁ, ইন্টারস্টিশিয়ামের মতো হয়ে যায়। তো যত এটা হচ্ছে ডিসেন্ড করবে, মানে ডিসেন্ডিং লিম্ব অফ দা ভাসার একটাতে যখন ব্লাডটা ফ্লো করবে, তখন এটা হাইপার অসমোটিক হয়ে যাবে বা কনসেন্ট্রেটেড হয়ে যাবে, মোর কনসেন্ট্রেটেড হয়ে যাবে ব্লাডটা। তারপর যখন আবার এটা অ্যাসেন্ড করতে থাকবে, যেটা বোঝাচ্ছে হচ্ছে অ্যাসেন্ডিং লিম্বের কথা বলা হচ্ছে, তখন এটা আবার হাইপোঅসমোটিক হয়ে যাবে। কেন? কারণ এখানে সলিউট গুলা বের হয়ে যাচ্ছে কোথায়? ইন্টারস্টিশিয়ামে চলে যাচ্ছে, আর এখানে ওয়াটার এন্ট্রি হচ্ছে ইন্টারস্টিশিয়াম থেকে অ্যাসেন্ডিং লিম্ব অফ দা ভাসারেক্টায়, যার কারণে অসমোলারিটি আবার কমতে কমতে প্রায় 350 হয়ে যায়। হ্যাঁ, প্রথম 1200 থাকে টিপে, তারপর 1000 হয়ে যায়, 800, 600, 350 হয়ে যায়, আস্তে আস্তে অসমোলারিটি কমতে থাকে। এই যে এই কথাগুলা জেনে যে ব্লাডটা যখন মেডুলার দিকে ডিসেন্ড করে টুয়ার্ড দা পেপিলা, এটা প্রোগ্রেসিভ হাইপার অসমোটিক হয়ে যায়, যেটাকে বলা হচ্ছে মোর কনসেন্ট্রেটেড হয়ে যায়। হ্যাঁ, কারণ আমরা দেখলাম সলিউট এন্ট্রি হচ্ছে আর ওয়াটার লস হচ্ছে না ইন্টারস্টিশিয়ামে।
আর যখন টিপ অফ দা ভাসারেক্টায় পৌঁছে এটা 1200 মিলি অসমোল পার লিটার হয়ে যায় কনসেন্ট্রেশন, এটা হচ্ছে সেম অ্যাজ দ্যাট অফ মেডুলারি ইন্টারস্টিশিয়াম। তারপর ব্লাডটা যখন আবার অ্যাসেন্ড করে টুয়ার্ডস দ্য কর্টেক্স, মানে অ্যাসেন্ডিং লিম্ব অফ ভাসারেক্টার কথা বলা হচ্ছে, এটা লেস কনসেন্ট্রেটেড হয়ে যায়। কেন? কারণ সলিউট বের হয়ে ইন্টারস্টিশিয়ামে চলে আসে আর ওয়াটার মুভ করে ভাসারেক্টায় আসে। এভাবে ওয়াটার আর সলিউট গুলা এক্সচেঞ্জ হয়, হ্যাঁ, বিটুইন ascending and descending limb of the vasa recta. Although large amount of fluid and solute are exchanged across the vasa recta, there is little net dilution of the concentration of the interstitial fluid. Because of U-shape of the vasa recta capillaries, which act as a countercurrent exchanger. এই যে ভাসা রেক্টা সে কিন্তু এই মেডুলারি হাইপারঅসমোলারিটিটা ক্রিয়েট করে না, ক্রিয়েট কিন্তু অলরেডি হয়ে গেছে। কে ক্রিয়েট করেছিল? কাউন্টারকারেন্ট মাল্টিপ্লায়ার আর কিছুটা কন্ট্রিবিউট করেছিল ইউরিয়া রিসার্কুলেশন। এই দুইজন মিলে হচ্ছে ক্রিয়েট করেছিল। আর ভাসার একটা হচ্ছে যে এক্সচেঞ্জার হিসেবে কাজ করে, সে শুধু এটাকে মেনটেন করে। হ্যাঁ, ভাসার একটা ডাজ নট ক্রিয়েট দ্য মেডুলারি hyperosmolarity but they do prevent it from being dissipated. এটা যেন ওয়েস্ট না হয়, লস না হয়ে যায়, এটাকে জাস্ট মেনটেন করে, এই হাইপারঅসমোলারিটিটাকে মেনটেন করে। মেডুলারি ইন্টারস্টিশিয়ামের যে হাইপারঅসমোলারিটিটা তৈরি হয়েছে এটাকে মেনটেন করার কাজ হচ্ছে ভাসা রেক্টার। এই যে এখানে একটা দেখানো হয়েছে, যেমন আমরা বারবার বলছি যে ভাসা রেক্টারটা হচ্ছে কি শেপ? ইউ শেপ। ইউ শেপ থাকার কারণে সলিউট লসটাকে এটা মিনিমাইজ করতে পারে। আর যদি এটা স্ট্রেট হতো তাহলে কি হতো? এটা একটা এভাবে জাস্ট ফিগার দেখানো হয়েছে, স্ট্রেট তো আর হয় না। যদি হতো তাহলে কি হতো? আমাদের লার্জ অ্যামাউন্টে সলিউট দেখা যায় লস্ট হয়ে যেত। হ্যাঁ, এই যে এখানে যেরকম এক্সচেঞ্জ হচ্ছে, এই এক্সচেঞ্জটা কিন্তু আর হতো না। যদি স্ট্রেট হতো তাহলে লার্জ অ্যামাউন্ট সলিউট লস্ট হয়ে যেত ইন্টারস্টিশিয়াম থেকে। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের এটা খুব আসে, শর্ট নোট আসে অব্লিগেটরি ইউরিন ভলিউম, আবার আছে হোয়াট ইজ অব্লিগেটরি ইউরিন ভলিউম। এটা রিটেনে হচ্ছে শর্ট নোট আসে এবং ডেফিনেশন আসে হোয়াট ইজ অব্লিগেটরি ইউরিন ভলিউম, এভাবেও আসে, শর্ট নোটও আসে। অব্লিগেটরি ইউরিন ভলিউম, অব্লিগেটরি মানে কি? কম্পালসারি না, যেটা হতেই হবে না। অব্লিগেটরি ইউরিন ভলিউম, মিনিমাম ইউরিন ভলিউম, যতটুকু আমার মানে মিনিমাম কতটুকু আমাদের ইউরিন এক্সক্রিট করতেই হবে। মিনিমাম ইউরিন ভলিউম মাস্ট বি এক্সক্রিটেড ইচ ডে to rid the body of waste product of metabolism and ions that are ingested, called obligatory urine volume. মিনিমাম যে পরিমাণ ইউরিন আমাকে এক্সক্রিট করতে হবে বডিকে কি থেকে রিড দেওয়ার জন্য? ওয়েস্ট প্রোডাক্ট অফ মেটাবলিজম এন্ড আয়ন্স দ্যাট আর ইনজেস্টেড। এই যে আমাদের ওয়েস্ট প্রোডাক্ট গুলো আছে মেটাবলিজমের বা আয়ন যেগুলো আমরা ইনজেস্ট করি, এগুলাকে এক্সক্রিট করার জন্য আমাদেরকে বডি থেকে ওয়াশ আউট করার জন্য যে মিনিমাম যে ভলিউম অফ ইউরিনটা আমাদেরকে ইচ ডেতে এক্সক্রিট করতে হবে, ওইটাই অব্লিগেটরি ইউরিন ভলিউম। The normal একটা 70 কেজি হিউম্যান must excrete about 600 milliosmol of solute each day. একটা নর্মাল 70 কেজি একটা হিউম্যান দেখা যায় ইচ ডেতে 600 মিলিঅসমল অফ সলিউট এক্সক্রিট করতে হবে, মাস এক্সক্রিট। হ্যাঁ, if maximum urine concentrating ability is 1200 milliosmol per liter, যদি ম্যাক্সিমাম ইউরিন কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি হয় 1200 মিলিঅসমল পার লিটার, তাহলে মিনিমাম ভলিউম অফ ইউরিন দ্যাট মাস্ট বি এক্সক্রিটেড ইজ কল্ড অব্লিগেটরি ইউরিন ভলিউম। এটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? আমার ম্যাক্সিমাম ইউরিনের কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি হচ্ছে 1200 মিলিঅসমল পার লিটার। তাহলে 1200 মিলিঅসমল পার লিটার সলিউট বা 1200 মিলিঅসমল সলিউটকে আমার এক্সক্রিট করতে যদি লাগে 1 লিটার ইউরিন, আমরা জানি আমাদের 1 থেকে 1.5 লিটার বা 2 লিটার ইউরিন আমরা পার ডেতে এক্সক্রিট করি। তাহলে আমার
1200 মিলি অসমল সলিউটকে এক্সট্রিক্ট করতে যদি লাগে 1 লিটার ইউরিন, তাহলে 600 মিলি অসমল সলিউটকে, এটা আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি ঐকিক নিয়ম যেটা বলে 600 মিলি অসমল সলিউটকে এক্সট্রিক্ট করতে কতটুকু ইউরিন লাগবে। 1200 কে এক্সট্রিক্ট করতে লাগে 1 লিটার ইউরিন, একে কত 600 মিলি অসমল পার লিটার সলিউটকে এক্সট্রিক্ট করতে লাগবে কত 600 বাই 1200 বা 600 মিলি অসমল পার ডে বাই 1200 মিলি অসমল পার লিটার, তাহলে কত হবে 0.5 লিটার পার ডে বা 500 ml পার ডে। পার ডেতে 500 ml বা 0.5 লিটার ইউরিন আমার এক্সক্রিট হতে হবে যদি আমি 600 মিলি স্মল অফ সলিউট ইচ ডেতে এক্সক্রিট করতে চাই। যদি আমি 600 মিলি স্মল সলিউট ইচ ডেতে এক্সক্রিট করতে চাই, তাহলে আমাকে 500 ml বা 0.5 লিটার ইউরিন ইচ ডেতে এক্সক্রিট করতে হবে। হ্যাঁ, তো এটাকে আমরা এভাবে ক্যালকুলেট করতে পারি অব্লিগেটরি ইউরিন ভলিউমটাকে। এটা শর্ট নোট আসে বা হোয়াট ইজ অব্লিগেটরি ইউরিন, ভাইভাতে আস্ক করা হোয়াট ডু ইউ মিন বাই অব্লিগেটরি ইউরিন ভলিউম, কারণ এটা বলতে হবে যে মিনিমাম ইউরিন ভলিউম মাস্ট বি এক্সক্রিটেড ইচ ডে টু রিড দ্য বডি অফ ওয়েস্ট প্রোডাক্ট অফ মেটাবলিজম এন্ড আয়ন দ্যাট আর ইনজেস্টেড। এটাই হচ্ছে অব্লিগেটরি ইউরিন ভলিউম। দেন আছে একটা টার্ম অসমোলার ক্লিয়ারেন্স, এটা তেমন রিটেনে এখন পর্যন্ত আসে নাই, আসতে পারে। হ্যাঁ, এটা তোমাদের ইয়েতে আছে। অসমোলার ক্লিয়ারেন্স এটা কি? ভলিউম অফ প্লাজমা ক্লিয়ার্ড অফ সলিউট ইচ মিনিট। ইচ মিনিটে কি ভলিউম অফ প্লাজমা সলিউট ক্লিয়ার্ড হচ্ছে বা টোটাল ক্লিয়ারেন্স অফ সলিউট ফ্রম দ্য ব্লাড ক্যান বি এক্সপ্রেসড এজ অসমোলার ক্লিয়ারেন্স। আমি দুইভাবে বলতে পারি যে টোটাল ক্লিয়ারেন্স অফ সলিউট ফ্রম দ্য ব্লাড, ব্লাড থেকে যে ইচ মিনিটে যে পরিমাণ সলিউট ক্লিয়ার্ড হচ্ছে বা ভলিউম অফ প্লাজমা ক্লিয়ার্ড অফ সলিউট ইচ মিনিট, দুইভাবে বলা যায়। হ্যাঁ, যে পরিমাণ প্লাজমা ইচ মিনিটে সলিউট ক্লিয়ার্ড হচ্ছে বা টোটাল ক্লিয়ারেন্স অফ সলিউট ফ্রম দ্য ব্লাড ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ অসমোলার ক্লিয়ারেন্স। এটাকে আমি কিভাবে ক্যালকুলেট করতে পারি? সিওএসএম। সিওএসএম মানে কি? এটা হচ্ছে অসমোলার ক্লিয়ারেন্সটাকে এভাবে এক্সপ্রেস করে। তারপর উপরে হচ্ছে ইউওএসএম, এটা মানে হচ্ছে ইউরিনের অসমোলারিটি ইনটু ভি মানে ইউরিন ফ্লো রেট, আর পিওএসএম মানে প্লাজমা অসমোলারিটি। তো ইউরিন অসমোলারিটি কত? 600 মিলি অসমোল পার লিটার, আর ইউরিনের ফ্লো রেট হচ্ছে 1 ml পার মিনিট। আর হচ্ছে প্লাজমা অসমোলারিটি হচ্ছে আমরা জানি 300 মিলি অসমোল পার লিটার। তাহলে ইউরিন অসমোলারিটি হচ্ছে 600 মিলি অসমোল পার লিটার, তারপর ইউরিন ফ্লো রেট এখানে যেহেতু সব লিটারে আছে, আমি বলেছিলাম 1 ml পার মিনিট ইউরিন ফ্লো রেট, এটাকে আমি লিটারে কনভার্ট করতে হলে এটাকে 1000 দিয়ে আমাকে ভাগ করতে হবে। তখন কত আসে? 0.001 লিটার পার মিনিট, যেটা হচ্ছে 0.001 লিটার পার মিনিট। আর নিচে হচ্ছে প্লাজমা অসমোলারিটি, যেটা হচ্ছে 300 মিলি অসমোল পার লিটার। এগুলা কি এগুলা ক্যালকুলেশন গুলা কিন্তু তোমাদের অসপিতে খুব আসে। হ্যাঁ, অসপিতে যে থিওরিটিক্যাল কোশ্চেন থাকে এই অসমোলার ক্লিয়ারেন্স, ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স, তারপর হচ্ছে আগে যেগুলো তোমাদেরকে পড়িয়েছিলাম লাস্ট আইটেমে ছিল ওই যে কিসের ছিল, ফিল্টার লোড, ওইগুলা তোমাদের ইয়েতে থাকে, থিওরিটিক্যাল কোশ্চেন যেগুলো থাকে অসপিতে এগুলোতে আসে। তো তোমাকে এখানে দিয়ে দেওয়া হবে যে প্লাজমা অসমোলারিটি এত, ইউরিন অসমোলারিটি এত, ইউরিন ফ্লো রেট এত, তাহলে তুমি অসমোলার ক্লিয়ারেন্স কত হবে, তখন তোমাকে এভাবে ক্যালকুলেট করতে হবে। ইউরিন অসমোলারিটি কত বসাবা, ইউরিন ফ্লো রেট বসাবা, প্লাজমা অসমোলারিটিটা বসাবা। ইউরিন ফ্লো রেটটা লিটারে কনভার্ট করতে হবে, 1 ml পার মিনিটকে কনভার্ট করে কত আসলো আমার? 0.002 লিটার পার মিনিট, 0.002 লিটার পার মিনিট। তারপর এটাকে আবার ml এ কনভার্ট করতে হলে আবার 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, গুণ করতে হবে, তখন কত আসবে? 2 ml পার মিনিট। তাহলে এটা দিয়ে কি বোঝা যাচ্ছে?
এটা মিনস 2 ml of plasma are being cleared of solute each minute. তাহলে 2 ml প্লাজমা আমার সলিউট ক্লিয়ার হচ্ছে each minute, বা এই পরিমাণ সলিউট প্লাজমা থেকে each মিনিটে ক্লিয়ার হচ্ছে। দুইভাবে বলা যায়। হ্যাঁ, এটা যদি তোমাদের অস্পিতে আসে এভাবে ইয়েগুলা দেওয়া থাকবে, এদের মানগুলা তোমরা এই ক্যালকুলেশনে এটাতে এই ইয়েতে বসিয়ে এটা বের করবা। হ্যাঁ, 0.002 লিটার পার মিনিট আসলে এটাকে আবার এমএল এ কনভার্ট করে তারপর, তাহলে অসমোলার ক্লিয়ারেন্স হচ্ছে আমার 2 ml পার মিনিট, যেটা বোঝাচ্ছে 2 ml অফ প্লাজমা আর বিং ক্লিয়ার্ড অফ সলিউট ইচ মিনিট। এটা গেল অসমোলার ক্লিয়ারেন্স। দেন হচ্ছে ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স, এটা রিটেনে আসছে শর্ট নোট। হ্যাঁ, শর্ট নোট আসে রিটেনে ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স। এটার ক্যালকুলেশন এটা অস্পিতে তেমন আসে না, এটা হচ্ছে শর্ট নোটই আসে। অসমোলার ক্লিয়ারেন্সটা অস্পিতে আসে। এটা হচ্ছে ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স, এটা মানে কি বোঝায়? the rate at which solute free water is excreted by the kidney each minute. The rate at which solute free water is excreted by the kidney each minute. Solute free water মানে বেশি ওয়াটার এক্সক্রিট হবে। হ্যাঁ, এটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? ইট ক্যান বি ক্যালকুলেটেড অ্যাজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়াটার এক্সক্রিশন মানে ইউরিন ফ্লো রেট যেটা অ্যান্ড অসমোলার ক্লিয়ারেন্স, এটার ডিফারেন্স ইয়েটা করে আমরা বের করতে পারি। তাহলে সলিউট ফ্রি ওয়াটার যেটা এক্সক্রিট হচ্ছে, হ্যাঁ, ইউরিন ফ্লো রেট থেকে যদি আমি অসমোলার ক্লিয়ারেন্সটাকে বাদ দিই, অসমোলার ক্লিয়ারেন্স তো সলিউট কতটুকু এক্সক্রিট হচ্ছে, তার ইউরিন ফ্লো রেট, ইউরিনের এই ফ্লো রেট থেকে যদি আমি অসমোলার ক্লিয়ারেন্সটা বাদ দিই, তাহলে আমার ওয়াটার কতটুকু সলিউট ফ্রি ওয়াটার কতটুকু এক্সক্রিট হচ্ছে এটা আমরা পাবো। ফ্রি ওয়াটার যেটা সলিউট ফ্রি ওয়াটার, তাহলে ইউরিন ফ্লো রেট যদি হয় 1 ml পার মিনিট এন্ড অসমোলার ক্লিয়ারেন্স যদি হয় 2 ml পার মিনিট, আমরা দেখলাম যে ইউরিন ফ্লো রেট আমরা জানি 1 ml পার মিনিট আর অসমোলার ক্লিয়ারেন্স আমরা পেলাম 2 ml পার মিনিট। হ্যাঁ, তাহলে ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স কত হবে? উড বি 1 minus 2 minus 1 ml per minute. ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স হচ্ছে -1 ml per minute, -1 ml per minute. When free water clearance is positive, যখন ফ্রি ওয়াটার মানে দুইটা মিনিং আছে, যদি ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্সটা পজিটিভ হয় তখন আমরা কি বুঝবো? এক্সেস ওয়াটার ইজ বিং এক্সক্রিটেড বাই দ্য কিডনি, যেটা হচ্ছে ডাইলুট ইউরিন। যখন ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্সটা পজিটিভ হবে, মানে যদি এটা -1 না হয়ে 1 হতো মানে পজিটিভ, তখন আমি কি বুঝতাম? এক্সেস ওয়াটার এক্সক্রিট হচ্ছে বাই দ্য কিডনি, যেটা হচ্ছে ডাইলুট ইউরিন। ডাইলুট ইউরিনের কথা বলা হচ্ছে। আর যদি হয় ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স ইজ নেগেটিভ, এটা দিয়ে বোঝা যাবে কি? এক্সেস সলিউট আর বিং রিমুভ ফ্রম দ্য ব্লাড, বেশি সলিউট রিমুভ হচ্ছে ব্লাড থেকে বাই দ্য কিডনি, এন্ড ওয়াটার ইজ বিং কনজার্ভড, যেটাকে বলা হচ্ছে কনসেন্ট্রেটেড ইউরিন। তাহলে আমরা মাইনাস পেয়েছি মানে নেগেটিভ পেয়েছি, তাহলে এক্সেস সলিউট বিং রিমুভ ফ্রম দ্য ব্লাড বাই দ্য কিডনি এন্ড ওয়াটার ইজ বিং কনজার্ভড, ওয়াটার কনজার্ভড হচ্ছে কনসেন্ট্রেটেড ইউরিন। এটা হচ্ছে ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্সের যেটা শর্ট নোট আসে, তোমরা এটা ডেফিনেশনটা দিবা কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি, তারপর ক্যালকুলেশনের রেজাল্ট কি আসলো, সাথে এটার ইন্টারপ্রিটেশন। আমি এই দুইটা স্লাইডে যা দিয়েছি পুরাই হুবাহু গাইডন থেকে, এবং তোমরা এই দুইটা স্লাইডের কথাগুলো লিখতে হবে শর্ট নোট আসলে। হ্যাঁ, দেন লাস্ট একটা শর্ট নোট এই আইটেম থেকে, ডায়াবেটিস ইনসিপিডাস। হ্যাঁ, ডায়াবেটিস ইনসিপিডাস এটা অলরেডি তোমরা আগের লাস্ট ক্লাসগুলো দেখেছো আর জানো এটা কি। একটা আছে ডায়াবেটিস মেলাইটাস, এটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস মেলাইটাস নিয়ে এন্ডোক্রাইনোলজিতে পড়া হয়েছে অনেক, নিশ্চয়ই ইনসুলিনের আইটেমে। এটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস, এটা নিয়ে শর্ট নোট আসে। এটা হচ্ছে একটা ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই
formation of large volume of dilute urine due to failure to produce ADH or inability of kidney to respond to ADH. ডায়াবেটিস ইনসিপিটাসটা একটা ক্লিনিক্যাল কন্ডিশন যেটা ক্যারেক্টারাইজড বাই ফরমেশন অফ লার্জ ভলিউম অফ ডাইলিউট ইউরিন ফরমেশন হয়। কেন হয়? একটা হচ্ছে এডিএইচ এর ডেফিসিয়েন্সির কারণে হতে পারে, মানে হচ্ছে ডিউ টু ফেলিউর টু প্রডিউস এডিএইচ, হয়তো এডিএইচ তৈরি হচ্ছে না বা রিলিজ হচ্ছে না। একটা হচ্ছে ইনএবিলিটি অফ কিডনি টু রেসপন্স টু এডিএইচ, বা কিডনি এডিএইচ এর রেসপন্ড করতে পারছে না। ইনএবিলিটি অফ কিডনি টু রেসপন্ড টু এডিএইচ দুই কারণেই হতে পারে। এই কন্ডিশনটা দুইটা কারণেই হতে পারে। এখানে লার্জ ভলিউম অফ ডাইলিউট ইউরিন ফরমেশন হয়, এডিএইচ না থাকার কারণে হতে পারে, বা কিডনির কোনো প্রবলেমের জন্য হতে পারে যে সে রেসপন্ড করতে পারছে না টু এডিএইচ। তো ডায়াবেটিস ইনসিপিডাসের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডাস আর একটা হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। তাহলে কোনটা কি? হ্যাঁ, সেন্ট্রাল একটা আছে, নেফ্রোজেনিক একটা আছে। সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডাস যেটা, এটা হচ্ছে inability to produce or release ADH from the postpituitary. Inability to produce or release ADH from the postpituitary, মানে postpituitary থেকে হয় ADH রিলিজ হচ্ছে না বা প্রডিউস হচ্ছে না। যদি ADH প্রডিউস না হয় বা রিলিজ না হয় ফ্রম postpituitary, তখন কি ডেভেলপ করে? সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডাস। It can be caused by head injuries or infection or it can be congenital. এটা হেড ইনজুরির কারণে হতে পারে, কোনো ইনফেকশনের কারণে হতে পারে, বা কনজেনিটালও হতে পারে। আর যেটা নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস, এটা হচ্ছে ইনএবিলিটি অফ দ্য কিডনি টু রেসপন্স টু এডিএইচ। নেফ্রোজেনিকটা হয় হচ্ছে ইনএবিলিটি অফ দ্য কিডনি টু রেসপন্ড টু এডিএইচ। কিডনির ইনএবিলিটি যদি হয় টু রেসপন্ড টু এডিএইচ, তাহলে সেন্ট্রাল একটা গেল, নেফ্রোজেনিক একটা। তো এখন আমার কি সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডাস না নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস, এটা আমি কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি বা ডিস্টিংগুইশ করতে পারি? এটা একটা উপায় আছে, যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ ডেজমোপ্রেসিন, যেটা হচ্ছে দ্য সিনথেটিক অ্যানালগ অফ এডিএইচ। এডিএইচ এর একটা সিনথেটিক অ্যানালগ, যেটাকে বলা হচ্ছে ডেজমোপ্রেসিন। এখানে আমি নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাসকে সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডাস থেকে ডিস্টিংগুইশ করতে পারি কি দিয়ে? ডেজমোপ্রেসিন দিয়ে, যেটা একটা এডিএইচ এর সিনথেটিক অ্যানালগ। হ্যালো, Yes, ma'am. হ্যাঁ বলো তো, ডেজমোপ্রেসিন দিলে কি হবে, কোনটা ইমপ্রুভ হবে? কিভাবে আমরা এটা ডিস্টিংগুইশ করতে পারি ডেজমোপ্রেসিন দিয়ে সেন্ট্রাল আর নেফ্রোজেনিক? পারবে হ্যাঁ, ADH সেন্ট্রাল হয় এডিএইচ এর ডিফিসিয়েন্সি কারণে, মানে এডিএইচ প্রডিউস হচ্ছে না বা রিলিজ হচ্ছে না। নেফ্রোজেনিক হয় এডিএইচ আছে কিন্তু কিডনির প্রবলেম, এখানে কিডনি রেসপন্ড করতে পারছে না এডিএইচ। তাহলে আমি যদি একটা সিনথেটিক অ্যানালগ অফ এডিএইচ দেই, যেটাকে বলা হচ্ছে ডেজমোপ্রেসিন, এটা দিয়ে আমি কিভাবে বুঝতে পারবো যে এটা কি নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস না সেন্ট্রাল? কিভাবে বোঝা যাবে? হ্যালো, হ্যালো, ম্যাম আরেকবার বলে দেন। আমি বলতে চাচ্ছি যে সেন্ট্রালটা তোমরা জানো যে কেন হয়। পোস্টোপিটুইটারি থেকে যদি আমার এডিএইচ রিলিজ না হয় বা প্রডিউস না হয়, এখানে এডিএইচ এর প্রবলেম, এডিএইচ এর ডিফিসিয়েন্সি কারণে সেন্ট্রালটা হচ্ছে। আর নেফ্রোজেনিকে কিন্তু এডিএইচ এর কোনো প্রবলেম না, এখানে হচ্ছে কিডনির প্রবলেম, এডিএইচ এ সে রেসপন্ড করতে পারছে না। তা আমি যদি একটা সিনথেটিক অ্যানালগ বা ডেজমোপ্রেসিন অ্যাডমিনিস্ট্রেশন করি, তাহলে আমি কিভাবে বুঝবো যে মানে কিভাবে বোঝা যাবে যে পেশেন্টের নেফ্রোজেনিক না সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস? মানে কোনটা ইমপ্রুভ হবে এটা আমাকে বলো। যদি তার সেন্ট্রাল না নেফ্রোজেনিক যে কোনো একটাই আছে, যেটাই আছে আমি জানি না, আমি তাকে ডেজমোপ্রেসিন দিলাম, তাহলে কোনটার ক্ষেত্রে কাজ ম্যাম করবে?
নেফ্রোজেনিকের ক্ষেত্রে কেন? নেফ্রোজেনিকে ম্যাম তো আমার এখানে তো এডিএইচ এর কোনো ডিফিসিয়েন্সি নাই, বুঝছো? সেন্ট্রালে আমার ডিফিসিয়েন্সি আছে, তো আমি যদি ডিফিসিয়েন্সির জায়গায় এডিএইচ এর একটা সিনথেটিক অ্যানালগ দেই, ডেজমোপ্রেসিন দেই, তাহলে তো সেন্ট্রালের ক্ষেত্রে ইমপ্রুভ হবে, কারণ সেন্ট্রালে এডিএইচ এর ডিফিসিয়েন্সি আছে, তো আমি এডিএইচ দিলে ইমপ্রুভ হবে। কিন্তু নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস যার আছে তাকে যদি আমি ডেজমোপ্রেসিন দেই, তার ক্ষেত্রে তো কোনো কাজ করবে না, কারণ তো এখানে সমস্যা কিডনির, এখানে এডিএইচ দিয়েও কোনো লাভ নেই, বুঝছো? জি ম্যাম। আনসারটা উল্টা হয়ে গেছে, তাহলে এখন আমার এডিএইচ ওইখানেই কাজ করবে যেখানে আমার এডিএইচ এর ডিফিসিয়েন্সি আছে, তো ওইখানে দিলে আমার এটা ইমপ্রুভ হবে, সেন্ট্রালের ক্ষেত্রে ইমপ্রুভ হবে। ইউরিন ইমপ্রুভ হবে মানে কি, যেহেতু লার্জ অ্যামাউন্টে ডাইলুট ইউরিন ফরমেশন হচ্ছিল, এটা ইউরিন ভলিউমটা কমে আসবে। সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস যদি কারোর হয়ে থাকে, তা আমি সেক্ষেত্রে যদি এডিএস বাইরে থেকে অ্যাডমিনিস্ট্রেশন করি, সিনথেটিক অ্যানালগ অফ এডিএস যেটা ডেজমোপ্রেসিন আমি দেই, তখন দেখা যাবে যদি তার সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস থাকে তাহলে এটা ইমপ্রুভ করবে, মানে ইউরিন ভলিউমটা কমে আসবে। কিন্তু নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস যদি থেকে থাকে, আমি যদি ডেজমোপ্রেসিন দেই, সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ হবে না, কারণ এখানে এডিএইচ এর কোনো ডিফিসিয়েন্সি নাই, এখানে হচ্ছে কিডনির প্রবলেম। তো এটা হচ্ছে, যদি ডায়াবেটিস ইনসিপিটাস তোমাদের রিটেনে আসে শর্ট নোট, তো এটা তো লেখা লাগবে না কিভাবে আমরা ডিস্টিংগুইশ করতে পারি। এটা হচ্ছে যদি ভাইভাতে তোমাদের কার্ড উঠে, অনেক সময় এই কোশ্চেনটা করা হয় যে তুমি একটা পেশেন্টের সেন্ট্রাল না নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস, এটা তুমি কিভাবে ডিস্টিংগুইশ করতে পারো, হ্যাঁ, কিভাবে বুঝবা যে তার সেন্ট্রাল না নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস, এটা তোমাদের গাইডনে আছে, হ্যাঁ, ইনফরমেশনটা। এইগুলাই ছিল রেনালের ফোর্থ আইটেম থেকে যা কোশ্চেন আমি নিলাম। মোটামুটি আমাদের তো শেষ, তোমাদের রিভিশন ক্লাস আসলে বলতে গেলে শেষ, সব সিস্টেমের কোশ্চেন আমাদের ডিসকাস করা হয়ে গেছে। লাভলি ম্যাডাম তোমাদেরকে কি পড়াচ্ছেন এখন? ম্যাম জিপি থেকে এখন পড়া ধরছে ম্যাম। পড়া ধরছে? পারো? জি ম্যাম। তোমাদের কিন্তু সময় নেয় বেশি, হ্যাঁ, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে না হলে জানুয়ারির লাস্ট উইকের কথা বলা হচ্ছে, হতে পারে। তো পড়াশোনা